শুরু করছি রোদ্দুরে ছেঁড়া মানচিত্র গল্পের ১৬তম পর্ব। লেখিকা নীলুফা নাজমিন নীলা। ধরণীর বুকে সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে। অনেকক্ষণ হলো। জানালার পর্দা ভেদ করে আসা হালকা এক চিলতে রোদ্দুর তৃণার চোখে মুখে পড়তেই তার তন্দ্রা ভাবটা কেটে গেল। শরীরটা প্রচণ্ড ভারী হয়ে আছে। প্রতিটি পেশিতে এক তীব্র ব্যথা আর ক্লান্তি অনুভূত হচ্ছে। তৃণা এখনো চোখ মেলেনি, তবে তার শরীর আর মন জানান দিচ্ছে যে গতরাতে বড় কোনো ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। চোখ বন্ধ রেখে সে অনুভব করতে পারল একজোড়া শক্ত ও বলিষ্ঠ হাত তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। তৃণার মস্তিষ্কে হঠাৎ কোনো এক অশুভ আশঙ্কার কথা বিততেই সে জোর করে নিজের হৃদয় মেলল। কিন্তু দৃষ্টি মেলতে সে সামনে একটা মাংসাল দেয়ালের মতো কিছু দেখতে পেল। তৃণা ভীরু পায়ে একটু নড়েচড়ে মাথাটা সামান্য উঁচিয়ে তাকাতেই ভয়ে শিউরে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল আরিয়ানের উন্মুক্ত ও প্রশস্ত বুক। তৃণা বিস্ময় আর আতঙ্ক নিয়ে আরিয়ানের শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। নিজেকে নিজে প্রশ্ন করল, আমি ওনার বুকে কি করছি? কিভাবে এখানে এলাম? কিন্তু কোনো উত্তর মিলল না। সে আরিয়ানের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে উঠে বসতে চাইল, কিন্তু শরীরের প্রতি হাড়ের জয়েন্টে জয়েন্টে তীব্র যন্ত্রণা তার মুখ দিয়ে অস্ফুট এক আর্তনাদ বেরিয়ে এলো। ঠিক তখনই তৃণার নজর গেল নিজের বিপর্যস্ত অবস্থার দিকে। নিজের শরীরের চিহ্নগুলো দেখে সে থরথর করে কেঁপে উঠল। আবারও আরিয়ানের দিকে ফিরে দেখল লোকটার শরীরে কোনো শার্ট বা গেঞ্জি নেই। তৃণা যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। চারপাশে সবকিছু তার কাছে ঝাপসা হয়ে আসছে। সে দ্রুত চাদর দিয়ে নিজের শরীরটা টেনে টেনে ঢেকে নিয়ে বিছানার একপাশে গিয়ে বসল। তার ঠোঁট দুটো অবাধ্যভাবে কাঁপছে। পুরো শরীরে এক অসহ্য কম্পন শুরু হয়েছে। তার মনে হচ্ছে গতরাতেই কয়েক ঘন্টা তার সমস্ত অস্তিত্বকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তৃণা বিছানা সাইডে বসে আর নিজেকে ধরে রাখতে পারল না। দুই হাতে মুখ ঢেকে সে ডুকরে কেঁদে উঠল। কান্নার তীব্র দেখে তার দম বন্ধ হয়ে আসছে। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইল। সে বুঝতে পারছে আজ থেকে তার জীবনের গল্পটা সম্পূর্ণ বদলে গেছে। আরিয়ান সকালে কাঁচা ঘুমের ব্যাঘাত ঘটতে বিরক্তিতে নাক মুখ কুঁচকে চোখ খুলল, কিন্তু পরক্ষণে এক করুণ কান্নার শব্দ তার কানে পৌঁছাতেই সে পুরোপুরি সজাগ হয়ে গেল। বিছানায় পাশ ফিরতে সে দেখল তৃণা হাঁটুতে মুখ গুজে ডুকরে কাঁদছে। আরিয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? আরিয়ানের কণ্ঠস্বর কানে যেতেই তৃণা বিদ্যুৎস্পৃষ্টের মতো কেঁপে উঠল। আরিয়ানকে চোখের সামনে দেখে সে ভয়ে ও ঘৃণায় চাদরটা শরীরের সাথে আষ্টেপৃষ্টে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ান প্রথমে পুরো ব্যাপারটা ধরতে না পারলেও হঠাৎ করে তার মস্তিষ্ক গত রাতের এলোমেলো স্মৃতিগুলো ভিড় করতে শুরু করলো। তার নজর নিজের অনাবৃত বুকের দিকে যেতেই সে থমকে গেল, যেখানে স্পষ্ট তৃণার নখের খামচির দাগ। আরিয়ানের পুরো শরীর এক মুহূর্তের জন্য জমে গেল। সে বুঝতে পারল তৃণার এই কান্নার উৎস কোথায়। রাতে সেই ঘরে থাকা মুহূর্তগুলো যখন চলচ্চিত্রের মতো তার চোখের সামনে ভেসে উঠল, তখন আরিয়ানের মাথা অপমানে আর অপরাধবোধে নুয়ে পড়ল। সে দ্রুত বিছানার পাশে পড়ে থাকা নিজের শার্টটা টেনে নিয়ে গায়ে জড়িয়ে নিল। তৃণার কান্নার বেগ বাড়ছে, সেই সাথে তার পুরো শরীর থরথর করে কাঁপছে। আরিয়ানের ভেতরটা এক অজানা হাহাকারে ভরে উঠল। সে দ্বিধা ভরে তৃণার কাঁধের হাক্কা বাহুতে হাত রাখল। শান্ত গলায় বলতে চাইল, তৃণা, আই এম রিয়েলি সরি। কিন্তু সরি শব্দটা শোনা মাত্র তৃণা ঝট করে মাথা তুলল। তার চোখ দুটো কান্নায় টকটকে লাল হয়ে আছে। তার সেই চোখ দিয়ে যেন ঘৃণা টিকরে পড়ছে। আরিয়ানের হাতের স্পর্শ যেন তার শরীরে আগুনের মতো বিঁধল। এক ঝটকায় আরিয়ানের হাতটা সরিয়ে দিয়ে আর্তনাদ করে উঠল তৃণা। সরি? আপনি জাস্ট একটা সরি বলছেন? কেন করলেন এটা আপনি? আমি আপনাকে অনেক ভালো মানুষ মনে করতাম, বিশ্বাস করেছিলাম আপনাকে। সেই বিশ্বাসের মর্যাদা এভাবে দিলেন? তৃণার প্রতিটি কথা তীরের মতো আরিয়ানের বুকে বিঁধতে লাগলো। আরিয়ানের কাছে তখন কোনো উত্তর ছিল না। সে কি বলবে যে তারা দুজনেই কাল রাতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল, নাকি এই পরিস্থিতির জন্য নিজেকেই পুরোপুরি দায়ী করবে? আরিয়ান অন্তত ধীর এবং শান্ত কণ্ঠে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। সে নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে বলল, তৃণা, বোঝার চেষ্টা করো, এখানে আমার বা তোমার কারোরও কোনো পরিকল্পিত দোষ নেই। পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট ছিল। তৃণা কান্নার দমকে কথা বলতে পারছিল না, তবুও সে ঘৃণায় কুঁকড়ে গিয়ে বলল,
বাহ, কত সুন্দর অবলীলায় বলে দিলেন। এটা একটা অ্যাক্সিডেন্ট। আপনি কি বুঝতে পারছেন আপনি আমার কত বড় ক্ষতি করে ফেলেছেন? আমার সারা জীবনের একটা বিশ্বাসের জায়গা ভেঙে দিয়েছেন আপনি। আরিয়ান তৃণার আর্তনাদ দেখে নিজেকে আর স্থির রাখতে পারল না। সেও কিছুটা আত্মপক্ষ সমর্থন করে বলে উঠল, সব দোষ আমার ওপর দিও না তৃণা। তুমিও কিন্তু কাল রাতে সায় দিয়েছিলে। কেবল আমার একার চেষ্টায় এমনটা হওয়া সম্ভব ছিল না। আরিয়ানের এই কথা শোনা মাত্র তৃণা যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে এক ঝটকায় আরিয়ানের শার্টের কলারটা দুই হাতে চেপে ধরল। আজ যেন তৃণার দু চোখ দিয়ে অশ্রু নয়, বরং রক্তক্ষরণ হচ্ছে। আরিয়ানের কোনো বাধা দিল না। স্থির হয়ে বসে তৃণার চোখের গভীরে জমে থাকা সেই হাহাকার আর তীব্র ব্যথা অনুভব করার চেষ্টা করলো। তৃণা রাগে আর অভিমানে গর্জে উঠল, আমি সায় দিয়েছিলাম? আপনি খুব ভালো করেই জানতেন কাল রাতে আমি ড্রিঙ্কস করার পর নিজের হুঁশে ছিলাম না। কিন্তু আপনার তো হুঁশ ছিল, আপনি জানতেন কি ঘটেছে। তবুও কিভাবে এমন জঘন্য কাজ করতে পারলেন? আসলে আপনারা সব পুরুষই এক। আপনাদের জৈবিক চাহিদা মিটে গেলেই সব শেষ। মনের খবর নেওয়ার প্রয়োজন মনে করেন না। বলে তৃণা কলার ছেড়ে দিয়ে নিজের দুই হাতে নিজের চুলগুলো খামচে ধরল। নিজের উপরই তার প্রচন্ড রাগ হচ্ছে। আরিয়ান এবার গলা কিছুটা উঁচিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তৃণা, আমরা আইনত স্বামী স্ত্রী। এটা কোনো পাপ নয়। তৃণা লাল টুকটুকে চোখ মেলে আরিয়ানের দিকে তাকিয়ে এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি হাসল। বিষাদ মাখা কণ্ঠে বলল, স্বামী স্ত্রী? আমায় কোনোদিন আপনি বউ হিসেবে মেনেছেন? নামমাত্র একটা সম্পর্কে দোহাই দিয়ে এখন নিজের অপরাধ ঢাকতে চাইছেন? মেনে নিলাম। আজ এই মুহূর্তে টিনা হাওলাদারকে আরিয়ান মির্জা নিজের অর্ধাঙ্গিনী হিসেবে মনে প্রাণে গ্রহণ করলো। এই মুহূর্ত থেকে আমি তোমায় শুধু আমার সহধর্মিণী নয়, বরং আমার পুরো অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিলাম। আরিয়ানের এই আকস্মিক স্বীকারোক্তিতে তৃণা পাথর হয়ে গেল। তৃণা নিথর হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে কোনো ভ্রম দেখছে, কিংবা কথাগুলো শুনতে ভুল করছে। আরিয়ানের চোখের মণিতে সে অনেক খুঁজল, কিন্তু সেখানে কোনো মিথ্যের ছায়া বা মেকি অভিনয়ের চিহ্ন পেল না। তৃণার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর ফুটল না। আরিয়ান বিছানা থেকে নেমে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, আমি এখনই উকিলকে কল দিয়ে জানিয়ে দিচ্ছি যে ডিভোর্স পেপারের আর কোনো প্রয়োজন নেই, ওসব ছিঁড়ে ফেলতে। কথা বলে আরিয়ান আলমারিতে খুলে একটি সুন্দর শাড়ি বের করে নিয়ে আনলো। তৃণার দিকে শাড়িটা বাড়িয়ে দিয়ে নিস্পৃহে বলল, যাও শাওয়ার নিয়ে নাও, শরীরটা ভালো লাগবে। তৃণা এখন পাথর হয়ে আছে। বিশ্বাস আর অবিশ্বাসের এক অদ্ভুত দোলাচলে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তাকে স্থির হয়ে বসে থাকতে দেখে আরিয়ান কিছুটা ঝুঁকে জিজ্ঞেস করলো, ওয়াশরুম পর্যন্ত কি একা যেতে পারবে? তৃণা যান্ত্রিকভাবে মাথা নাড়ল, অর্থাৎ সে পারবে। সে বিছানা থেকে নামার জন্য পা বাড়াতেই সারা শরীরে এক অদ্ভুত তীব্র যন্ত্রণা ঢেউ খেলে গেল। ব্যথায় কুঁকড়ে গিয়ে সে দুই চোখ শক্ত করে বন্ধ করে নিল। গতকালে সেই নেশাজাতীয় পানীয়র প্রভাব আর রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনা সব মিলিয়ে শরীরটা ভেঙে আসতে চাইছে। হঠাৎ তৃণা অনুভব করলো সে শূন্যে ভাসছে। চমকে চোখ খুলতেই দেখলো সে আরিয়ানের বলিষ্ঠ দুই বাহুর মাঝে বন্দী। আরিয়ান তাকে পাঁচকোলে করে তুলে নিয়েছে। তৃণা অবচেতনেই আরিয়ানের শার্টের কলারটা খামচে ধরল। আরিয়ান তাকে নিয়ে ওয়াশরুমের দিকে এগোতে লাগলো। তৃণা আরিয়ানের চোখের দিকে অপলক তাকিয়ে ধরা গলায় বলল, কিছুক্ষণ আগে আপনি যা যা বললেন সেসব কি রাতের এই ঘটনায় চাপা দেওয়ার জন্যই বললেন? কারণ আমি জানি আপনি কোনোদিন আমাকে মনে প্রাণে মেনে নিতে পারবেন না। এটা আপনার দয়া, তাই না? আরিয়ান কোনো উত্তর দিল না। তার মুখটা ইস্পাতের মতো শক্ত হয়ে রইল। সে কোনো কথা না বাড়িয়ে তৃণাকে ওয়াশরুমের ভেতরে সাবধানে দাঁড় করিয়ে দিল। তারপর এক পলক তৃণার স্নার মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো এবং বাইরে থেকে দরজা ভিড়িয়ে দিয়ে রুম থেকে চলে গেল। তৃণা বেশ কিছুক্ষণ সেখানে কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তারপর কাপা কাপা হাতে শাওয়ার অন করে দিল। হুড়মুড় করে শীতল জলরাশি গায়ে পড়তেই ব্যথায় শরীরটা আবারও রিরি করে উঠল। কিন্তু এই মুহূর্তে শারীরিক ব্যথার চেয়ে মনের ভেতরের তোলপাড় তাকে বেশি দগ্ধ করছে। সে চোখ বন্ধ করে জলের ধারার নিচে দাঁড়িয়ে রইল। সে মনে প্রাণে চাইছে এই জলের স্রোত যেন তার শরীর থেকে গত রাতের প্রতিটি স্পর্শ আর প্রতিটি দাগ ধুয়ে মুছে সাফ করে দেয়। কিন্তু হৃদয়ে যে দাগ আছে তা কি এত সহজে মোছা সম্ভব? তৃণা পায় ঘন্টাখানেক সময় নিয়ে দীর্ঘ শাওয়ার নিল। আসলে শাওয়ার নেওয়া নয়, সে পাথরের মতো ঝর্ণার নিচে দাঁড়িয়েছিল। পুরোটা সময় যেন জলের ধারায় নিজের অস্তিত্বকে ধুয়ে ফেলতে চাইছে। আলমারি থেকে বের করে দেওয়া শাড়িটা কোনো মতে জড়িয়ে ভেজা চুল না মুছে সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো।
ত্রিনার চুল থেকে টুপটাপ করে জল গড়িয়ে পড়ছে ফ্লোরে। ত্রিনা যেখানে পা ফেলছে সেখানেই ভিজে যাচ্ছে রুমটা। চুলের জল চুইয়ে তার শাড়িটাও প্রায় অর্ধেক ভিজে গেছে, গায়ের সাথে লেপটে গেছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ত্রিনা টলমল পায়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় প্রতিফলিত নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই নিজেকে চিনতে পারছে না। চোখ দুটো ফোলা, ঠোঁট ফ্যাকাশে। সে চোখ বন্ধ করলে আরিয়ানের শরীরে সেই তীব্র ঘ্রাণ যেন এখনো নিজের নাকে মুখে পাচ্ছে। সে মনে মনে নিজেকে প্রশ্ন করলো, আরিয়ান মির্জা তো আইনত আমার স্বামী, তবে কেন সবকিছু আজ বিষের মতো লাগছে? কেন মনে হচ্ছে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে গেছি? ত্রিনার কাঁপা কাঁপা হাতে নিজের গলায় আর ঘাড়ের কাছে ফুটে থাকা কালচে দাগগুলোর ওপর আঙুল বুলাতল। এই দাগগুলো গত রাতের প্রতিটি মুহূর্তে সাক্ষ্য দিচ্ছে। নিজের শরীরের ওপর নিজেরই এক তীব্র ঘৃণা কাজ করতে শুরু করলো। তার মনে হচ্ছে কাল রাতের এই ঘটনা তার শান্ত জীবনটাকে চিরতরে এলোমেলো করে দিয়েছে। আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে ত্রিনার দম বন্ধ হয়ে আসতে লাগলো। সে সহ্য করতে পারছে না নিজের এই বিধ্বস্ত রূপ। আরিয়ান করিডোরে অস্থিরভাবে পায়চারি করছে। তার আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত একটি সিগারেট, যেটাকে হয়তো দুই একটা টান দিয়েছে সে। ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে বাতাসে মিশে যাচ্ছে, কিন্তু আরিয়ানের মনের ভেতরকার অস্থিরতা কিছুতেই কাটছে না। হঠাৎ জ্বলন্ত সিগারেটের অংশটুকু আঙুলের ছেঁকা লাগতেই তার ঘোর কাটলো। সে ঝট করে ওটা নিয়ে ফেলে জুতো দিয়ে পিষে দিল। চোখের সামনে বারবার গতরাতে সেই মায়াবী অথচ বিশৃঙ্খল দৃশ্যগুলো ভেসে উঠেছে। হঠাৎ সে এক চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলো। প্যাকেট থেকে ফোন বের করে তাদের পারিবারিক উকিলকে কল করলো সে। ওপাশ থেকে উকিল কিছুটা অবাক হয়ে বললেন, আরিয়ান, তুমি এত সকালে কল দিলে যে, সব ঠিক আছে তো? আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলল, আঙ্কেল, আপনাকে যে ডিভোর্স লেটারটা রেডি করতে বলেছিলাম সেটা কি কমপ্লিট? হ্যাঁ বাবা, প্রসেসিং তো প্রায় শেষ। কেন বলো তো? আর কোনো প্রসেসিং এর দরকার নেই আঙ্কেল, আমি ত্রিনাকে ডিভোর্স দিচ্ছি না, পেপারগুলো ক্যান্সেল করে দিন। ওপাশ থেকে উকিল বেশ খুশি মনেই বললেন, এই তো বাবা, এতদিন একটা বুদ্ধিমানের মতো কাজ করলে। আমি তো আগেই বলেছিলাম সময় নাও, হুট করে কোনো সিদ্ধান্ত নিও না। বিয়ের একটা পবিত্র বন্ধন, এটাকে রক্ষা করাই বীরত্বের কাজ। আরিয়ান শুধু বলল, ঠিক আছে আঙ্কেল, এখন রাখছি। ফোনটা কেটে দিয়ে আরিয়ান ধীর পায়ে রুমে ঢুকলো। দেখলো ত্রিনা তখনও ড্রেসিং টেবিলের সামনে টুলটায় স্থির হয়ে বসে আছে। মেয়েটার দৃষ্টি নিজের নখের ওপর নিবদ্ধ। আরিয়ানের উপস্থিতি সে টের পেল না। ভেজা চুল থেকে এখনো টুপটাপ জল গড়িয়ে পড়ছে। আরিয়ান নিঃশব্দে এগিয়ে গিয়ে একটি শুকনো তোয়ালে হাতে নিল। সে খুব সাবধানে ত্রিনার পেছনে গিয়ে দাঁড়ালো। আরিয়ান ঝুঁকে ত্রিনার চুলে তোয়ালে স্পর্শ করতে ত্রিনা চমকে ঘুষে ফিরে এলো। সে আতঙ্কে উঠল, টুল ছেড়ে দাঁড়াতেই চাইলো। আরিয়ান তার বাহু চেপে ধরে ইশারায় বারণ করলো। আরিয়ানের দিকে তাকিয়ে ত্রিনা দেখলো আরিয়ান অত্যন্ত যত্ন নিয়ে তার চুলগুলো মুছে দিতে শুরু করছে। ত্রিনা ফ্যালফ্যাল করে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে রইল। চুল মুছতে মুছতে আরিয়ানের শান্ত স্বরে বলল, মাত্রই উকিল আঙ্কেলকে জানিয়ে দিয়েছি, আমাদের মাঝে আর কোনো ডিভোর্স হবে না। ত্রিনার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। একটা মানুষ এক রাতে এত বড় পরিবর্তন কি করে সম্ভব, তা সে কিছুতেই মাথায় ঢোকাতে পারছে না। আরিয়ান চুল মুছতে মুছতে আয়নার দিকে তাকালো। সেই আয়নার ফ্রেমেই তার দৃষ্টি স্থির হয়ে গেল শ্যামবরণী রমণীর মায়াবী মুখের ওপর। ত্রিনার ভেজা মুখ আর উদাস চাহনি দেখে আরিয়ান শরীরের এক অদ্ভুত শিহরণ খেলে গেল। মনে মনে বিড়বিড় করলো, আগে তো কখনো এই মেয়েটার সামনে দাঁড়ালে এমন অনুভব হয়নি, তবে আজ কেন নিজেকে সামলানো এত কঠিন মনে হচ্ছে। নিজের প্রশ্নের কোনো উত্তর পেল না সে। আরিয়ানের বুকের ভেতর কেমন যেন তোলপাড় করতে শুরু করলো। সে তড়িঘড়ি করে আয়না থেকে চোখ সরিয়ে নিল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেল না সে। তোয়ালে পাশে রেখে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল শাওয়ার নেওয়ার জন্য। ত্রিনা একইভাবে টুলের ওপর বসে রইল। সে আজ এই আরিয়ানকে চিনতে পারছে না। যে আরিয়ানের কণ্ঠে সবসময় রাগের হুঙ্কার থাকতো, আজ সেখানে কেবল এক প্রশান্ত গভীরতা। ত্রিনা এই প্রথম অনুভব করলো একজন স্বামীকে, একজন সত্যিকারের জীবনসঙ্গীকে, যাকে ঘিরে প্রত্যেকটি নারীর একরাশ ভালোবাসা, সম্মান আর যত্নে স্বপ্ন দেখে।